এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2022 আরআরবি গ্রুপ ডি যে পরীক্ষা হয়েছিল তার একটি সেটে আমরা ম্যাথ সলিউশনগুলি নিয়ে এসেছি। এর আগেও আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি গ্রুপ ডির ওপর এবং এনটিপিসির ওপর। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তবে আজকে ক্লাস শুরু করছি। দেখো আজকে ক্লাসে প্রথম অঙ্ক কি রয়েছে। প্রথম অঙ্ক এখানে বলা রয়েছে একটা সিম্পলিফিকেশন রিলেটেড অঙ্ক। এটা হলো সূচকের সঙ্গে রিলেটেড এই অঙ্কগুলো। সূচকের অঙ্ক করতে গেলে কিছু একটু বেসিক এখান থেকে বুঝে নেব একবারে। তাহলে এখানে দেওয়া রয়েছে 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার -2 প্লাস 3 টু দি পাওয়ার -1 ইন্টু 27। তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে আমাদের দরকার হলো 1। 3 টু দি পাওয়ার 0 মানে 1। যদি এর জায়গায় দেখা থাকে m টু দি পাওয়ার 0 সেটা মানে 1, x টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1। মানে কোনো সংখ্যার মাথায় যদি শূন্য থাকে তার মান 1 গেল 1। তারপরে কি চিহ্ন রয়েছে প্লাস। তাহলে 3 টু দি পাওয়ার -2 এখান থেকে নিয়ম শিখে নাও, x টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1 বাই x টু দি পাওয়ার n। এই আকারে লিখতে পারি, এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। আর 3 টু দি পাওয়ার -2 থেকে লিখতে পারবো 1 বাই 3 স্কয়ার। ক্লিয়ার? তাহলে 3 টু দি পাওয়ার -1 রয়েছে, এটাকে লিখতে পারবো 1 বাই 3 টু দি পাওয়ার 1 এই নিয়ম অনুযায়ী ইনটু 27 1 প্লাস 3 স্কয়ার মানে হলো 9 প্লাস 1 বাই 3 ব্র্যাকেট ক্লোজ ইনটু 27। এবার আমাকে লসাগু করতে হবে। লসাগু করলে হয় 9, 9 কে 9 1, 3 3 9 ইনটু 27। এবার কাটাকাটি করে দাও, 3 নং 27, 9 3 12 একে 13, 13 গুণন 3 মানে 3 13 39 হবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি। 12 মিনিটে সঠিক ঘড়ির সেকেন্ডের কাঁটা দ্বারা আচ্ছাদিত কৌণিক দূরত্ব কত হবে? 12 মিনিট বলেছে, তাহলে 12 মিনিটে সঠিক ঘড়ির সেকেন্ডের কাঁটার কিন্তু সেকেন্ডের কাঁটা আচ্ছাদিত কৌণিক দূরত্ব কত হবে? সেকেন্ডের কাঁটা আমরা জানি 60 সেকেন্ডে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে পথ অতিক্রম করবে। তার মানে ঘড়ির মধ্যে টোটাল আমাদের কত ডিগ্রি থাকে? 90 90 90 যদি করে নেই তাহলে টোটাল 360 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ডে যদি 60 ডিগ্রি অতিক্রম করে তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে কত? আবার 60 সেকেন্ড মানে আমরা বলতে পারি 1 মিনিট। তাহলে 1 মিনিটে অতিক্রম করে 360 ডিগ্রি। এখানে বলছে 12 মিনিটে কত অতিক্রম করে? তাহলে 12 মিনিটে, তাহলে গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে 360 ইনটু 12। তাহলে 6 12 72 এর 2 হাতে হলো 7, 3 12 36 আর 7 43। তাহলে 4320 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি। নেক্সট অঙ্ক, একটি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণগুলির দৈর্ঘ্য হলো এত। রম্বস মানে কি? বর্গক্ষেত্রের মতনই বর্গক্ষেত্রের 4টা বাহু সমান, রম্বসের ক্ষেত্রেও 4টা বাহু সমান, কিন্তু ডিফারেন্স হলো রম্বসের কোনো কোণই সমকোণ নয়, সমকোণ নয়, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি কোণই সমকোণ। এই হলো ডিফারেন্স। তাহলে রম্বসের কর্ণ দেওয়া রয়েছে, রম্বসের কর্ণগুলো কিন্তু অসমান, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণগুলো সমান। একটি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করে যার কর্ণগুলির দৈর্ঘ্য হলো 12 এবং 15 সেন্টিমিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? মনে রাখবে এখানে একটা ফর্মুলা, যখন রম্বসের কর্ণ দেওয়া থাকবে তখন রম্বসের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল d1 ইনটু d2। এই হলো ফর্মুলা, রম্বসের এরিয়া বের করার ফর্মুলা, কিন্তু যখন আমাদের কর্ণ জানা থাকবে। হাফ ইনটু কর্ণের মান 12, আরেকটার মান হলো 15, 6 দোকানে 12, 6 15 90, তাহলে 90 সেন্টিমিটার স্কয়ার হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। নেক্সট অঙ্ক, 9 এর পরপর তিনটি গুণিতকের যোগফল হলো 2457, তবে সবচেয়ে বড়টি নির্ণয় করে। এই টাইপের অঙ্ক দিলে আমাদের এভারেজের কনসেপ্ট ইউজ করতে হবে। 9 এর তিনটি পরপর গুণিতক, আমি ধরে নিলাম 9 এর তিনটি পরপর গুণিতক, 9 কে 9, তারপরটা হবে কত? 9 দোকানে 18, 3 7, এগুলো তো হবে না, আমি অ্যাপ্রক্স ধরে নিলাম এগুলো সাপোজ। তাহলে বলছে তিনটি গুণিতকের যোগফল এত। এই টাইপের অঙ্ক গেলে আমাদের এভারেজের কনসেপ্ট দিয়ে করলে তাড়াতাড়ি হবে। তাহলে তিনটি গুণিতকের যোগফল রয়েছে এত, 3 2 4 5 7। তাহলে এর এভারেজটাকে বের করে, তাহলে এভারেজ মানে তিনটার যদি যোগফল 2 4 5 7, তাহলে 3 দিয়ে ভাগ করলে এভারেজ 2 4 5 7 ডিভাইডেড বাই 3। তাহলে 3 ডাটা 24, 3 অক্ষে 3, 3 2 গেলে 27, 3 19, 3 9 27, তাহলে 3 ডাটা 24, 3 অক্ষে 3, 5 3 2 3 27। তাহলে এভারেজটা আমাদের বেরোলো হলো 819। এখন এখান থেকে একটা লজিক শেখার ব্যাপার, যখন কোনো
এরকম রাশি দেওয়া থাকবে যেগুলোর সমান্তর প্রকৃতি থাকবে। সমান্তর প্রকৃতি মানে কি, গ্যাপটা সমান থাকবে। 9 আর 18 এর গ্যাপ কত? 9, মানে বিয়োগ ফলটা এর গ্যাপ হলো 9, তখন সেগুলোকে আমরা বলি সমান্তর প্রকৃতি। তাহলে তিনটি পর্ব যেহেতু যোগফল, তাহলে কি হচ্ছে? সমান্তর প্রকৃতিতে রয়েছে। এর জন্য এইখানে এভারেজটা হবে, সবসময় মনে রাখবে মিডিল টার্মটা হয় তখন এভারেজ। 9 18 তিনটা সংখ্যার মাঝখানেরটা কত? 2 নম্বরটা, এটাই হবে এভারেজ। তাহলে এভারেজ হলো আমাদের 819। তাহলে 18 মাঝখানের পদটাই তার মানে আমাদের কত? 819। তাহলে আগের পদটা কত হবে? যেহেতু 9 দ্বারা বিভাজ্য, 9 কমাতে হবে, আর শেষেরটাকে কি করতে হবে? 9 বাড়াতে হবে। তাহলে প্রথম মাঝখানের পদ 819, তাহলে সবার প্রথমের পদটা ছিল কি? তার থেকে 9 কম, তাহলে 819 এর থেকে 9 বিয়োগ করলে হবে 811। আর 3 নম্বর পদটা কত হবে? তাহলে 819 এর সঙ্গে 9 যোগ করতে হবে, 828 হবে তৃতীয় পদ। এটাই তো দ্বিতীয় পদটা সবচেয়ে বড়, তাহলে এটাই হবে আমাদের সবচেয়ে বড়। যদি ছোটটা কত, তখন অ্যান্সার হতো 811, আর মাঝখানেরটা হলো 819। এইভাবে সহজেই সব সংখ্যা বের করে দিতে পারবো। তাহলে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর, যেহেতু বড়টা বের করতে বলেছে। নেক্সটটা সিম্পলিফিকেশন অঙ্ক, বদমাস নিয়ম অনুযায়ী করবো। ভাগের কাজটা আগে করে নাও। 12 কে 3 দিয়ে ভাগ করলে হয় 4 গুণন 4, তারপরে রয়েছে 4 কাজ, এতটুকু কাজ হয়ে গেল, তারপরে গুণন চিহ্ন, 8 থেকে 3 বিয়োগ করলে 5, আর 7 5 12, তাহলে 4 12 48। অপশন ডি। এটা পাই চার্ট রিলেটেড অঙ্ক। নিম্নলিখিত পাই চার্টটি একটি পাওয়ার ব্যাংক তৈরি করতে ব্যয় শতাংশ বন্টন করতে বলছে এবং পাই চার্টটি অধ্যয়ন করুন ও প্রশ্ন একটার মান বের করতে বলছে। তাহলে 100টি পাওয়ার ব্যাংক তৈরি করা হয় এবং তাদের উৎপাদন ব্যয় হলো এত টাকা, তবে প্রতিটি পাওয়ার ব্যাংকের বিক্রয় মূল্য কত হবে যাতে প্রস্তুতকারকরা 50% লাভ অর্জন করে। তাহলে 100টি পাওয়ার ব্যাংক, আর প্রতিটা বের করতে বলেছে আমাদের। তাহলে 100টা পাওয়ার ব্যাংকের উৎপাদন ব্যয় হলো 50,000 টাকা। তাহলে একটার উৎপাদন ব্যয় কত হবে? এই দুটো শূন্য, পিছন থেকে দুটো শূন্য কেটে দাও, মানে ভাগ করার কথা, তাই ভাগ করে দিলাম 500 টাকা। এটা হলো একটার উৎপাদন ব্যয়। এবার কন্ডিশনে আসি, গেল তবে প্রতিটি পাওয়ার ব্যাংকের বিক্রয় মূল্য কত হবে? উৎপাদন ব্যয় গেল। তাহলে এখানে থেকে আমাদের ওভারঅল দাম, উৎপাদন ব্যয় মানে ম্যানুফ্যাকচারিং এর মানটা দেওয়া রয়েছে, তার মানে আমাদের ম্যানুফ্যাকচারিং পার্সেন্ট হলো 30%। তাহলে 30% এর ভ্যালু দেওয়া রয়েছে এত, এটা তো উৎপাদন ব্যয়। ম্যানুফ্যাকচারিং মানে কি? উৎপাদন করা। তাহলে 30% এর ভ্যালু হলো 500 টাকা। তাহলে 1% এর ভ্যালু হবে, তার মানে এখান থেকে বের করে নেই 50/3 টাকা। তাহলে 100% মানে ওভারঅল দাম বেরিয়ে গেল 5000/3 টাকা। এখন এই জিনিসটা হলো ওভারঅল দাম বেরিয়ে গেল, টোটাল মূল্যটা। এখন এটার উপর 50% লাভ করতে হবে, তার মানে এত 50% লাভ মানে কি? 100 এর সঙ্গে 50 যোগ করব, তাহলে 150/100। 5 দিয়ে 3 5 15, 5 দোকানে 10, এই 3 3 কেটে দাও, তাহলে 2500 হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। একটি নিয়মিত বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের মাপ হলো এত, তাই বহুভুজে কয়টি বাহু? এখান থেকে একটা ফর্মুলা তোমরা জেনে রাখো। কোন একটা বহুভুজের যার বাহুর সংখ্যা 1 সুষম বহুভুজ, তার অন্তঃকোণগুলির যোগফল, মানে ভেতরের কোণগুলির যোগফলের সমষ্টি, ভেতরের কোণগুলির যোগফলের সমষ্টির ফর্মুলা হলো 2 × n-2 × 90 ডিগ্রি। আর গেল। আর এখান থেকে আরেকটা কন্ডিশন মনে রাখো, একটা বহুভুজের প্রতিটি অন্তঃকোণ আর প্লাস প্রতিটি বহিঃকোণ এর যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। এই কনসেপ্টটা দিয়েই আমরা অঙ্কটা করব। প্রতিটি বহিঃকোণ প্লাস প্রতিটি অন্তঃকোণ এর যোগফল হবে 180 ডিগ্রি ইকুয়াল টু 180। এখান থেকে আরেকটা ফর্মুলা আমাদের জানতে হবে, সেটা হলো প্রতিটি বাহুর সংখ্যা ইকুয়াল টু 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণের মান। তাহলে বাহু সংখ্যা বের করার দুটো ফর্মুলা আমাদের রয়েছে। এই ফর্মুলা সমষ্টির ফর্মুলা দিয়েও করতে পারি, বা বাহু সংখ্যা ইকুয়াল ডাইরেক্ট 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণের মান। তাহলে এখান থেকে প্রতিটি বহিঃকোণের মানটা জানা থাকলে আমি সহজেই করতে পারি। এই কনসেপ্টটা দিয়ে আমাকে ইউজ করতে হবে। তাহলে অভ্যন্তরীণ কোণ মানে বুঝতে হবে প্রতিটি অন্তঃকোণের মান। প্রতিটি অন্তঃকোণের মান 180 ডিগ্রি। এটা অন্তঃকোণকে অ দিয়ে ডিনোট করলাম, 120 ডিগ্রি, সরি।
তাহলে বহিঃকোণের মান কত হবে? আর অন্তঃকোণ, প্রতিটি অন্তঃকোণ মানে প্রতিটি মানে একটি অন্তঃকোণ একটি বহিঃকোণ যোগ করলে 180 ডিগ্রি, আর একটা অন্তঃকোণের মান 120 ডিগ্রি, তাহলে বহিঃকোণের মান অবশ্যই 60 ডিগ্রি হতে হবে, দুটো যোগ করে 180 ডিগ্রি হয়, 60 ডিগ্রি। আর প্রতিটি বহিঃকোণের মান জানা থাকলে বাহুর সংখ্যা বের করতে পারবো, তাহলে বাহুর সংখ্যা হবে আমাদের 360 ডিগ্রি তো বসবেই ফর্মুলা, আর প্রতিটি বহিঃকোণকে নিচে দিতে হবে, মানে 60 ডিগ্রিকে নিচে দিতে হবে, তাহলে 6 হবে আমাদের সঠিক উত্তর। যদি টাকায় একটি জিনিস এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করে, বি এত টাকায় একটি জিনিস কিনে 1672 টাকায় বিক্রি করে, এর লাভের পার্সেন্ট থেকে বি এর লাভের পার্সেন্টের অনুপাত বের করতে, মানে এর লাভ বের করো, বি এর লাভের পার্সেন্টেজটা বের করো, তারপর দুটোর অনুপাত করতে হবে, এই হলো অঙ্ক। তাহলে এর টাকা 384 টাকা, তাহলে এ কিনেছিল, এর ক্ষেত্রে আগে কেসটা করি, এর সেলিং প্রাইস হলো 576, আর এর সিপি হলো 384, তাহলে নিশ্চয়ই লাভ হলো, তাহলে এর প্রফিট কত, তার মানে আমাকে বিয়োগ করতে হবে, 6 থেকে 4 বিয়োগ করলে কত হয় 2, আর 17 থেকে 8, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 17 থেকে 8 বিয়োগ করলে 9, আর 5 থেকে 4 বিয়োগ করলে 192। এখান থেকে আমরা প্রফিট পার্সেন্টেজ বের করে নেই এর ক্ষেত্রে, তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করার ফর্মুলা কি, যতটা প্রফিট হবে সেটা উপরে আর সিপিটাকে দিতে হবে নিচে ইনটু 100, তাহলে 192 কে 2 দিয়ে গুণ করলে হয় 384, তাকে কাটাকাটি করো, তাহলে এর ক্ষেত্রে প্রফিট হলো 50%, এর প্রফিট বেরিয়ে গেল। এখান থেকে আমাকে এখন বির প্রফিটও বের করতে হবে, তাহলে বির এসপি দেওয়া রয়েছে, এত টাকায় কিনেছিল বি আর এত টাকায় বিক্রি করেছিল, তার মানে বির এসপি হলো 1672 টাকা হলো বির এসপি, আর বির সিপি দেওয়া রয়েছে 1254 টাকা, তাহলে এখান থেকে বির লাভটা কত সেটা বের করে নাও, 12 থেকে 4 বিয়োগ করলে 8, হাতের হলো 1, 7 থেকে 6 বিয়োগ করলে 1, হাতের হলো 1, 6 থেকে 2 বিয়োগ করলে 4, এটা হলো বির প্রফিট। এখন বির প্রফিট পার্সেন্টেজ লাগবে আমাদের, তাহলে প্রফিটটাকে উপরে দিতে হবে আর কস্ট প্রাইসটাকে নিচে দিতে হবে 1254 ইনটু 100, তাহলে কাটাকাটি করলে 3 দিয়ে যাবে, এটা 24, 3 2 5 3 4 12, তাহলে 100 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 100/3%, এটাই থাক, ক্লিয়ার। তাহলে প্রফিট পার্সেন্টের অনুপাত আমাকে আনতে হবে, তাহলে এখান থেকে জানি আমি 50% মানে কত, ফ্র্যাকশনে যদি নিয়ে আসি তাহলে হাফ হবে, তাহলে 100/3 তে 3%, এটাকে ফ্র্যাকশনে আনলে পরে হবে আমাদের 1/3, কারণ পার্সেন্ট হলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এই দুজনের এই দুটো যে মান বেরোলো প্রফিট পার্সেন্টেজ, এটার অনুপাত, তার মানে 1/2:1/3, তাহলে কস গুণকে দাও, যেহেতু সিম্পল ফিগারে আনতে হবে, 3:2 হবে কারেক্ট आंसर। 3:2 মানে 3/2, অনুপাতকে আবার এইভাবে লিখতে পারি আমরা। যদি কোনো মূল্য চক্রবৃদ্ধি সুদে 10 বছরে নিজের দ্বিগুণ হয়, তাহলে কত বছরে ওই একই হারে ওই মূল্য নিজের 16 গুণ হবে? চক্রবৃদ্ধি সুদের এই গুণ রিলেটেড অঙ্কটা, মানে কোনো একটা প্রিন্সিপাল ছিল, সেই প্রিন্সিপালটা 10 বছরে যতটা প্রিন্সিপাল ছিল তার দ্বিগুণ হয়ে গিয়েছে, এটা মানে অ্যামাউন্টটা, তাহলে বলেছে কত বছরে ওই একই হারে একই মূল্য 16 গুণ হবে। তাহলে এই টাইপের অঙ্ক করতে প্রিন্সিপালটা সেম, এই টাইপের অঙ্ক করতে গেলে আমরা একটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে একটা ফর্মুলা ইউজ করব, সেই ফর্মুলাটা হলো x টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু n1 দিয়ে দাও, y টু দি পাওয়ার 1/n2, x আর y মানে গুণ, তাহলে দ্বিগুণ হয়েছে, তাহলে x এর জায়গায় দ্বিগুণ দিব 2, কত বছরে 10, n1 মানে বছর, তাহলে 1/10 ফার্স্ট কেস। বলছে y মানে পরেরটার কেস, কত বছরে ওই মূল্য 16 গুণ হবে, তাহলে গুণটা নিচে 16, কত বছরে জানি না, n2 এর মান বের করতে হবে, এই হলো কেস। 2 টু দি পাওয়ার 1/10, 16 কে লিখতে পারি 2 এর মাথায় 4, তাহলে 4/n2, কোনাকুনি গুণ করো, n2 ইকুয়াল টু 4 10 40, অপশন ডি। নেক্সট অঙ্ক, 50 কিলোমিটার বেগে চলা এক বাইক তার গন্তব্যস্থলে পৌঁছে 10 মিনিট দেরি করে, যদি সেটি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলে তাহলে 5 মিনিট দেরি করে, বাইকটি কত মিনিট সময় লাগবে স্বাভাবিক গতিবেগে ভ্রমণ করতে ওই একই রুটে, ডিসটেন্সটা ফিক্সড, ঠিক আছে। তাহলে স্বাভাবিক গতিতে ভ্রমণ করবে ওই একই রুটে যাত্রা শেষ করলে, তবে সময় মতো পৌঁছাতে পারবে, টাইমলি পৌঁছাতে পারবে। তাহলে 50 কিলোমিটার পার আওয়ার বেগে, স্পিড প্রথমে কত ছিল 50 কিলোমিটার পার আওয়ার, পরের ক্ষেত্রে স্পিড ও নেক্সট কন্ডিশনে 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে প্রথম ক্ষেত্রে বলেছে 10, যদি 50 কিলোমিটার পার আওয়ার বেগে যায় 10 মিনিট লেট করে,
আর যদি 60 কিলোমিটার পার আওয়ারে বেগে যায় তাহলে 5 মিনিট লেট করে, তাহলে আলটিমেটলি তার লেট কত? যদি এরকম থাকে লেট, এটাও লেট, তাহলে এটা বিয়োগটা নিতে হবে, একই হলে বিয়োগ আর বিপরীত হলে যোগ। তাহলে 10 আর 10 থেকে 5 বিয়োগ করবো 5, তাহলে কতটা? 5 মিনিট। এইখান থেকে আমাদের 5 মিনিট হাতে থাক। এটা প্রথমে আমাদের স্পিডের রেশিও, যেহেতু 5 মিনিট আমাদের টাইমটা বের করে নিই। এই আর ডিসটেন্স যদি ফিক্স থাকে তাহলে স্পিডের সঙ্গে টাইমের রেশিও ব্যস্ততাবাদিক সম্পর্ক, তাহলে উল্টাটা হয়ে যাবে তখন 60:50। এটা হলো টাইমের রেশিও, তাহলে এটা কাটাকাটি করে দাও। টাইমের রেশিও আমরা পেলাম 6:5। ক্লিয়ার? এই যে দুটোর গ্যাপ, এই যে দুটো টাইমের মধ্যে এক বেশি কম এক, এই গ্যাপটাই হলো 5 মিনিট, যে বিয়োগ করে বের করলাম। ক্লিয়ার? এখন বলছে স্বাভাবিক গতিতে ভ্রমণ করলে একই রুটে যাত্রা করে সময় মতো পৌঁছাতে পারবে। আর যে কোনো একটার মান বের করে নিই, আমি 6 এর মানও বের করতে পারি, 5 এর মানও বের করতে পারি। গ্যাপটা হলো আমাদের 5, তাহলে এত মিনিট, 6 এর মানটা বের করে নেবো, যেহেতু টাইম আমাকে বের করতে বলছে। 6 এর ভ্যালু বের করলে হয় আমাদের 5 6 30 মিনিট। কিন্তু এই যে আমি 30 মিনিট টাইমটা পেলাম, এই টাইমটা আসলে কি? এখন প্রশ্ন বের করতে বলছে কি স্বাভাবিক গতির ক্ষেত্রে টাইম, এটা আসলে কি 30 মিনিট এক্সট্রা টাইম। তাহলে এখান থেকে 10টা যদি বিয়োগ করি তাহলে ন্যাচারালটা বেরোবে, কারণ কি 10 মিনিট দেরিতে নেয়, এই জন্য এটা মেকআপ করতে হবে। 30 এর থেকে 10 বিয়োগ করে দাও, তাহলে 20 মিনিট হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলছে একজন ডিলার একটি আইটেম চিহ্নিত মূল্যে 30% ছাড়ের অনুমতি দেয় এবং এখনো 10% লাভ করে, কত সময় ধরে চিহ্নিত মূল্য ব্যয় করলে ব্যয় মূল্যের চেয়ে বেশি হবে? তাহলে এই টাইপের অঙ্ক করতে কি বলছে, চিহ্নিত 30% ছাড়ের অনুমতি দেয়, এখন কি 10% কি করে লাভ করে। আমি কস্ট প্রাইস ধরে দাও, কস্ট প্রাইস হলো 100, তাহলে সেলিং প্রাইস হবে 110, তাহলে মার্ক প্রাইস আমাকে বের করতে হবে। সেলিং প্রাইস থেকে যখন আমরা মার্ক প্রাইস বের করব 110 আর 100 যাবে উপরে, আর 30% ছাড়, তাহলে 70 আসবে কি নিচে। তাহলে এত কাটা গেল, তাহলে এখানে দাঁড়ানো হলো আমাদের কত 1100, নিচে কত 7। তাহলে আমাদের বলছে কতটা বেশি, সিপির সঙ্গে আমাদের হিসাব করতে হবে, তাহলে পারলো কতটা, তাহলে 1100 মাইনাস 7 মাইনাস 100, তাহলে করলে হয় ক্যালকুলেশন 400/7, তাহলে এত কি পার্সেন্ট, যেহেতু 100-র উপরে কাজ করছি, তাহলে এটা কাটাকাটি করে দাও, তাহলেই হবে অ্যান্সার। তাহলে 7 দিয়ে কাটাকাটি করলে 5 7 35, 5 0, তাহলে 0 গেলে 5 7 35, 5 50, 7 7 49, তাহলে 57 পয়েন্ট সামথিং হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক 4:7 অনুপাতে 4 জন সদস্য এ বি সি ডি এর মধ্যে কিছু পরিমাণ অর্থ বিতরণ করবে, যদি সি ডি এর থেকে 720 টাকা বেশি হয় তবে ডি এর ভাগা কত? তাহলে এ বি সি ডি 4 জন ফিল্ডে নেমেছে, তাদের অনুপাত দেওয়া রয়েছে 4 7 9 3। তাহলে কি বলছে, যদি সি ডি এর থেকে 700 টাকা বেশি, তাহলে সি ডি এর থেকে এই দুটো গ্যাপ দেওয়া রয়েছে, 9 থেকে 3 বিয়োগ করব 6, 6 এর ভ্যালু 720, তাহলে 1 এর ভ্যালু হবে 120 টাকা। তাহলে ডি এর ভাগ কত তা নির্ণয় করতে বলছে, ডি এর ভাগ মানে 3 এর মান নির্ণয় করতে হবে, 3 এর ভ্যালু হবে 3 12 36, পাশে একটা শূন্য, অপশন সি। তিনটি সংখ্যা আছে যেগুলো একটি অনুদেশের সহপ্রধান, প্রথম দুটির গুণফল 357 এবং সেই দুটি গুণফল এত এবং সেই দুটি 609। এখানে একটাখানি বেশি দেওয়া রয়েছে, একটা টার্ম দুবার লেখা আছে, দুটি গুণ এটা বাদ দাও, এবং সেই 609, তাহলে তিনটি সংখ্যার যোগফল কত, এই হলো অঙ্ক। তাহলে তিনটি সহপ্রধান সংখ্যা আমি যা ধরে নেই, তিনটি সংখ্যা এ বি সি। ক্লিয়ার? সহপ্রধান মানে কি, এই যে তিনটি সংখ্যা নিলাম এ বি সি, তাহলে এদের গসাগু করলে আমাদের অ্যান্সার বেরোবে হবে 1, এটাই হলো সহপ্রধান বলার অর্থ। আশা করি বোঝা গেল। এর মধ্যে বলছে প্রথম দুটির গুণফল 357, প্রথম দুটি মানে এ ইন্টু বি, এ ইন্টু বি করলে আমাদের দাঁড়ায় 357 কন্ডিশন অনুযায়ী, এবং শেষ দুটির গুণফল তার মানে বি ইন্টু সি এর ভ্যালু দেওয়া রয়েছে 609। এখান থেকে আমাকে তার মানে এ বি সির মান নির্ণয় করতে হবে। আর দেখো বি দুটো সবগুলো সংখ্যার গসাগু 1 মানে তাহলে বোঝা যায় কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, ক্লিয়ার, বিভাজ্য হবে না। তার মানে বোঝা যাচ্ছে এখন তাহলে বি এর মানটা তো আমাদের বের করতে হবে, বি এর মান দুটোতেই কমন, তাহলে বি এর মানটা আসলে কি হবে, এই দুটো সংখ্যার গসাগুই হবে আসলে বি এর মান, এটাই আমাদের বের করা দরকার। তার মানে 357 এর গসাগু করলে পরে আমাদের কি বি এর মান বেরোবে। তাহলে গসাগুটা করে দিই আমরা, এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। 357 আর এখানে আমাদের হবে 609, তাহলে একবার যাবে 357 কে 357, 9 থেকে 7 বিয়োগ করলে 2, হাতের হলো
হাতের নেই, 10-এর থেকে 5 বিয়োগ করলে 5, আর 6-এর থেকে 4 বিয়োগ করলে 2। ক্লিয়ার? এখন আমাকে নামাতে হবে 357, একবার দিয়ে দাও 252, হাতের থেকে 2 বিয়োগ করলে 5, 5 5 মিলে গেল 0, 3-এর থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 252 নামবে এবার। তাহলে 2 দিয়ে যদি দেই 210, 2, 5-এর থেকে 1 বিয়োগ করলে 4, তাহলে 100 কত 5, তাহলে 42 দোকানে হয় আমাদের 84, 1 21 যে মিলে গেল 21 দোকানে 42। ক্লিয়ার? তাহলে গসাগু আমাদের কত বাড়াবে? 21 হলো গসাগু। তাহলে গসাগু মানেই আমি কি বললাম, এটা বি এর মান, তাহলে বি এর মান পেয়ে গেলাম 21। এখন আমাদের দরকার কি, এর মান আর সি এর মান বের করা। আবার a ইনটু বি মানে 300, ভাগ করে দিলেই হবে। তাহলে এর মান হবে 357, তাকে আমাকে 21 দিয়ে ভাগ করতে হবে, আর সি এর মান হবে 609, তাকে বি মানে 21 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই বেরিয়ে যাবে। কাটাকাটি করে দাও, 5 7 35, শতককে 7 কেন, 3 7 21, 5 7 35, শতককে 7, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 3 মানে 3 গেলে 2 21, তাহলে 3 7 21। তাহলে আরেকটা সংখ্যা পেয়ে গেলাম, এর মান 17। এখন সি এর মান বের করব, 3 দিয়ে কাটাকাটি যায়, 7 8 56, 7 দিয়েও যায়, 7 দিয়ে আগে করে নাও, 3 7 21, 7 8 56, 4 49, 7 8 56, 3 দোকানে 6, আর এর থেকে 6 গেলে 2 27, 3 নং 27 29। এই যে আমাদের তিনটি সংখ্যা বেরিয়ে গেল, সির মান 29, এর মান হলো 17, আর বির মান 21। এখন বলছে আর তিনটা সংখ্যার যোগফল কত, মানে a প্লাস b প্লাস c এর মান। তাহলে 7 থেকে 8, 8 আর 9 17, 17 7, 2 2 4 5 একে 6, তাহলে 67 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। সমাধান করতে বলেছে, তাহলে ক্যালকুলেশন করলেই হবে। তাহলে 5 দোকানে 10x মাইনাস 6 প্লাস 3 3 9x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 93। ক্লিয়ার? তাহলে এখন 10 আর 9 যোগ করলে হয় আমাদের 19x, 15 আর 6 যোগ করলে হয় আমাদের 21 ইকুয়াল টু 93। তাহলে 19x ইকুয়াল টু যোগ হয়ে যাবে 3 একে 4, 9 2 11, x ইকুয়াল টু 6 19 114, তাহলে x এর মান হবে 6 মানে অপশন এ। 2000 সালে মনু তার বোনের বয়সে 3 ছিল, 2010 সালে তিনি তার চেয়ে 26 বছরের বড় ছিলেন, 2010 সালে মনুর বয়স কত? তাহলে 2000 সন আবার 2010, তাহলে কত বছরের গ্যাপ? 10 বছরের গ্যাপ। এইটাও কাজে লাগবে আমাদের, 10 ইয়ার। মনু তার বোনের বয়সে 3 গুণ, তাহলে মনু, এটা মনুর সিস্টার, তাহলে সিস্টারের যদি 1 ধরি, তাহলে মনুর বয়স হবে মনুর বোনের বয়সে 3 গুণ মানে 3। এটা কত সনে? 2000 সনে, কিন্তু সেটা মনে রাখতে হবে এটা। কেন? তারপরে দেখো 2010 সনে কি, 2010 সনে তিনি তার চেয়ে 25 বছরের বড় হলেন। ঠিক আছে, তাই 2010 সনে তিনি যাচ্ছে কি 25, তাহলে গ্যাপ কতটা হলো? 10 বছর এক্সট্রা হয়ে গেল, তাহলে মনুর বয়স আমরা 3x ধরতে পারি, তার বোনের বয়স তাহলে x, তা 10 বছর পর, তার মানে 2000 থেকে 2010 বছর পর হলো, তার মানে এর সঙ্গে 10 যোগ করতে হবে মনুর সঙ্গে, তাহলে 3x প্লাস 10, এর সঙ্গে x যোগ করতে হবে, একবারে করে দাও x, আর 10 10 20। ক্লিয়ার? তাহলে বলছে কেন, তাহলে তিনি তার চেয়ে 24 বছরের কি হবে, বড় হবে, তার মানে এখান থেকে এইভাবে করলে এটা একটা আর হয়, তাহলে এর সঙ্গে 10 বছর যোগ করে দাও 3x প্লাস 10, এর সঙ্গেও 10 যোগ করে দাও x প্লাস 10। এখন বলছে কত বছরের বড় একজন আরেকজনের থেকে? 24 বছর, এই গ্যাপটা দেওয়া রয়েছে, তার মানে এই গ্যাপ হলো কত? 24। 3x এর থেকে তাহলে x গেলে তাহলে 2x ইকুয়াল টু 24, তাহলে x ইকুয়াল টু কত? 6। ক্লিয়ার? x এর মান আমাদের কি বের হলো? 6। তাহলে এখান থেকে কি বের করতে বলছে? 24 বছরের বড় ছিল, তিনি তার চেয়ে 24 বছর বড়, 10 বছর কি 10 বছর পরে 2010 সালে মনুর বয়স কত তা আমাকে নির্ণয় করতে বলছে। তাই 3 6 18, আর 10 কত হবে? এটা কিন্তু গেল 3x বিয়োগ x 2, তাহলে 10 10 কাটাকাটি গেল,
তাহলে 2x ইকুয়াল টু এত। আসলে মনু তার বোনের বয়সের 3 গুণ ছিল, তাহলে মনুর বয়স ছিল 3, বোনের বয়স ছিল x, তাহলে এর বয়স হলো 3x আর কত x। এটা হলো 2000 সালের বয়স ছিল এত 3 গুণ, আর 2010 সালে তিনি তার চেয়ে 24 বছরের বড় হলে 2010 হলে এর সঙ্গে 10 আমরা যোগ করলাম, এর সঙ্গে কি 10 যোগ করে দিলাম, তাহলে 3x ইকুয়াল টু গেল 3x 2x ইকুয়াল টু কত 24, তাহলে x ইকুয়াল টু আমাদের হলো 12, তাহলে x এর মান আমরা 12 পেলাম। এখন বলেছে 2010 সালে মনুর বয়স কত ছিল, তো এখানে মানটা বসিয়ে দাও, তাহলে 3 বারং কত 36 আর 10 হবে 46 বছর। এটা হলো এটা, ঠিক আছে, তার মানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক বলেছে পরপর 13টি পূর্ণ সংখ্যার গড় 36 এবং এই 13টি পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট এবং এই 13টি পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাথে দুইবার যোগ করা হলে প্রাপ্ত যোগফল কত হবে। 13টি পূর্ণ সংখ্যার গড় এবং তারা কি সিরিয়ালি রয়েছে, এটা আমরা এভারেজের কনসেপ্ট দিয়ে এই অঙ্কটা করব। তাহলে এভারেজের কনসেপ্ট কি 13টি পূর্ণ সংখ্যা মানে এই পাশে তোমার ধরো 6টি পূর্ণ সংখ্যা রয়েছে, এই পাশে তোমার 6টি পূর্ণ, তাহলে মাঝখানের নম্বরটা কত হবে 7 নম্বর টার্মটা হবে। এই 7 নম্বর টার্মের মানই হলো কত 36, একটু আগে শেখা হলো এই টাইপের কনসেপ্ট, 6 6 12 কে 13। তাহলে বলছে পূর্ণ সংখ্যার মধ্যে 13টি পূর্ণ সংখ্যা সবচেয়ে ছোট এবং এই 13টি পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কে দুইবার যোগ, ছোটটা বড়টা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে একটু তোমাদের যদি অবশ্যই বুঝতে অসুবিধা হবে নিয়ে লিখে নিই ব্যাপারটা, 1 2 3 4 5 6, এই যে 7 নম্বর টার্ম, এই 7 নম্বর টার্ম হলো 36, ক্লিয়ার গেল 36, তাহলে 7 8 9 10 11, 1 2 3 3 3 6টা যাবে, 12 13, এই যে 14, ঠিক আছে, এই পাশে কয়টা গেল 3টা, 3 3 6টা, এই পাশেও কয়টা গেল 3 3 6টা, তাহলে 36, তার আগেরটা তাহলে কত হওয়া উচিত ছিল, পরপর সংখ্যা বলেছে, তার আগেরটা হবে 35, তার আগেরটা হবে 34, তার আগেরটা হবে 33, তারপরটা হবে 32, তার আগেরটা হবে 31, তাহলে কতগুলি সংখ্যা গেল 5টা, তাহলে এখানে 6টা হবে আরো, তারপরটা হবে 30, ক্লিয়ার। একই রকম ভাবে 37, 9 নম্বরটা হবে 38, 10 নম্বরটা 39 গেল, 38 39, তারপরটা কত হবে 40, তারপরটা হবে 41, 1 2 3 4 5, 1 2 3 3 6টা লাগবে, 5টা হলো, তারপরটা হবে 42, ঠিক আছে। এখন আমাকে বলছে ছোটটা, সবার ছোট কোনটা, এই যে 30, আর সবার বড় কোনটা, এই যে হলো 42। এখন এই দুটোর যোগফল করতে বলেছে, তাহলে 30 প্লাস 42, তাহলে অ্যান্সার হবে 102। গেল, তারপরে কোনটাকে আবার দুইবার যোগ করতে বলছে, দেখো 13টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাথে দুইবার যোগ করতে বলেছে, দেখো 13টি সংখ্যা পূর্ণ সংখ্যা মানে সবচেয়ে বড়টির সাথে দুইবার যোগ, সবচেয়ে বড়টাকে তাহলে আর কি দুইবার যোগ করতে বলেছে, তার মানে হবে একটু সবচেয়ে বড়টির সাথে দুইবার, ক্লিয়ার, দুইবার যোগ করতে বলছে, তাহলে 30 30 60 আর কত 42, তার মানে হবে 60 চলেছে 100 102। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কন্ডিশন দেখা যাচ্ছে বলছে পূর্ণ সংখ্যা সবচেয়ে বড়টির সাথে দুইবার যোগ, মানে কোনটা যোগ করতে বলছি, ছোট দুইটা দুইবার যোগ করতে বলছে বড়টির সাথে। নেক্সট হবে সরল করো sin a বাই 1 প্লাস cos a প্লাস 1 বলে মান নির্ণয় করতে হবে। এই টাইপের অঙ্ক থাকলে প্রথমেই আমরা এলসিএম করে দেব, তাহলে 1 প্লাস cos a, এখানে রয়েছে sin a, 1 প্লাস cos a চলে গেল, তাহলে sin a স্কয়ার, কোনাকুনি গুণ করে দিলাম, আর এখানে sin a চলে গেলে 1 প্লাস cos a, আর 1 প্লাস cos a কোনাকুনি গুণ দিয়ে হোল স্কয়ার হয়ে গেল, হোল স্কয়ার ফর্মুলা একবারে আমরা ব্যবহার করে দেই, a স্কয়ার প্লাস 2ab আর a ইনটু 1 প্লাস cos স্কয়ার a। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হলো 1, আর এই 1 1 মিলে হলো 2, তাহলে 2 প্লাস 2 cos a, আর নিচে বসে রয়েছে হলো 1 প্লাস cos a ইনটু sin a, উপরটা থেকে 2 কমন গেল, তাহলে পড়ে থাকলো 1 প্লাস cos a, আর নিচে রয়েছে
1 প্লাস কস এ, তার সঙ্গে নিচে যুক্ত ভাবে রয়েছে সাইন এ। তাহলে 1 প্লাস কস এ কাটাকুটি, তাহলে 2 বাই হলো আমাদের সাইন এ, 1 বাই সাইন এ, 2 বাই সাইন এ। আর সাইনের উল্টা হলো আমরা জানি কোসেক, তাহলে এটাকে আমি লিখতে পারি 2 কোসেক এ। একটি গোলকের আয়তন যার ব্যাস হলো 12 সেমি, তাহলে গোলকের আয়তন বের করতে বলেছে। গোলকের আয়তন বের করার ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কত, 12 অর্ধেক হবে 6, 6 এর কিউব হবে 216। কাটাকাটি করে দাও, 3 7 21, 3 দোকানে 6, 4 দোকানে 8, 4 7 28, 288 পাই। তার মানে অপশন এ। এত এর এইচসিএফ নির্ণয় করতে বলেছে, 45, 78, 117, এই টাইপের অঙ্ক দিলে সবচেয়ে ভালো অপশন টেস্ট করো। এইচসিএফ মানে কি গসাগু করা, তার মানে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে তিনটাকেই ভাগ যাবে সেটাই হবে আমাদের গসাগু। 9 দিয়ে প্রথমে চেক করি, যেহেতু বড় সংখ্যা দেখতে হবে। 9 দিয়ে 45 কে ভাগ যায় কিন্তু 78 কে যায় না, তাহলে 9 ক্যান্সেল। 7 দিয়ে 45 কে যায় না, দুটোতে তো অবশ্যই যেতে হবে। 5 দিয়ে তো 45 কে যায়, 78 কে যায় না, হবে না। তাহলে 3 দিয়ে সবগুলোকেই ভাগ যাচ্ছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে এদের এইচসিএফ কত হবে, 3। টেবিলটির বিভিন্ন বছরে বিভিন্ন পণ্যের ভারতীয় রপ্তানির মূল্য দেখায়। 2018 থেকে 2020 পর্যন্ত ফলেরটা বের করতে হবে, আইটি পণ্য বের করতে হবে, আর প্রতিরক্ষা পণ্য বের করতে হবে। এদের বার্ষিক গড়ে সম্মিলিত কত হবে তা নির্ণয় করতে হবে। ফলটা দিতে হবে কিন্তু 2018 থেকে 20 পর্যন্ত। 2018 তে ফল রয়েছে 61, 70 আর 75, এই তিনটা আগে যোগ করতে হবে ফ্রুট। তাহলে 5 একে কত হয় 6, 7 7 14, 6 20, 206 ফুট বেরিয়ে গেল আপনাদের, গেল ফুটের কাজ শেষ। এবার নিতে হবে আইটি সেক্টরেরটা। আইটি কোথায় রয়েছে, এখানে একই সন 18 19 20, তার মানে 120 100 আর এই যে 160, তাহলে 160 আর 100 যোগ করলে হবে 260 আর 380 হবে, 260 আর 120 যোগ করলে 380, 380, এই যে আইটি পেয়ে গেলাম। এখন হলো ডিফেন্স সেক্টর, প্রতিরক্ষা, তাহলে নিতে হবে 80 110 আর 85, তাহলে 80 80 160, 160 এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি 165, 165 এর সঙ্গে 100 যোগ করলে হবে 265, 275 হবে, তার মানে 275। এখন এই তিনটার এভারেজ বের করতে বলেছে, তবে তিনটাকে যোগ করে দিতে হবে। 6 5 হলো 11, হাতের হলো 1, 8 7 15 একে 16, 3 3 16, হাতের হলো 1 2 2 4 3 7 1 8, 861, 3 দিয়ে ভাগ করে দাও। 3 দোকানে 6, 8 এর থেকে 6 গেলে হলো 2, 26, 3 8 24, 2 21, 3 7 21, তার মানে 287 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এই যে সব করে দেওয়া রয়েছে। 10 বছর আগে একজন মেয়ের বয়স তার ছেলের বয়সের 3 গুণ, 5 বছর আগে তার ছেলের বয়সের 5/2 গুণ ছিল, তবে তাদের বর্তমান বয়স কত? 10 বছর আগে 10 ইয়ার ago মায়ের বয়স তার ছেলের বয়স, এই যে ছেলের বয়সের 3 গুণ ছিল, এই হলো ফার্স্ট কন্ডিশন। 10 বছর আগে। এবার হলো আবার দেওয়া রয়েছে 5 বছর আগে। এবার আগে তার ছেলের বয়সের 5/2 গুণ ছিল, তাহলে ছেলের বয়স যদি 2 ধরি তাহলে মার বয়স কত হবে, তার 5/2, তাহলে 5। আর এই টাইপে দেখো দুটোই 11 রয়েছে, তাই ডিফারেন্স কিন্তু আমরা বের নিতে হবে। এই জন্য কি নিতে হবে, একই থাকলে আমরা বিয়োগ করব, তাহলে 5, গ্যাপটা হলো তার মানে 5 বছর, এটা ধরে কাজ করব। আর এই টাইপের অঙ্ক থাকলে আমি গ্যাপটাকে সমান করে নাও। দেখো এদের গ্যাপ কত 2, এটার কত 3, তাহলে উপরটাকে 3 দিয়ে আমাকে গুণ করতে হবে। 3 3 9, 3 অক্ষে 3 আর নিচেরটাকে 2, 5 দোকানে 10 আর 2 দোকানে 4, তাহলে এটা মায়ের, এটা ছেলের, তাহলে কতটা বাড়লো, তাহলে বিয়োগ করলাম। 9 থেকে 10 চলে 4 মানে 1 বাড়লো। এই 1 এর ভ্যালু হলো 5, এই যে আগে আগে বিয়োগ করে দিতে হবে। 1 এর ভ্যালু হলো আমাদের 5 বছর। এখন তাদের বর্তমান বলতে মারটা আগে বের করে নেই, 9, তাই 9 এর ভ্যালু হলো 5 নং 45 বছর। কিন্তু আর বর্তমান, তার মানে এখানে মায়েরটা বলেছে 45 বছর, তাহলে বলছে কত বললাম 10 বছর আগে, তাহলে বর্তমানে আসতে হবে। তাহলে 45 সঙ্গে আমি 10 একটা এক্সট্রা যোগ করে দিই, তাহলেই বর্তমান, তাহলে 55,
অপশন সি। নিচেরটা একটা বর্গমূল রিলেটেড অঙ্ক করে দাও। তাহলে 144 এর বর্গমূল করলে আমাদের দাঁড়াবে 12। তাহলে 169, কিন্তু 169 এর বর্গমূল হলো 13, কিন্তু মাঝখানে দেখো 0.0 মাঝখানে দুটো ঘর, তোমরা একটা দশমিক তোমাকে বসাতে, দশমিক রয়েছে, তাহলে 0.13। এখন বলেছে এই দুটোকে যোগ করে দিতে, তাহলে যোগ করে দেই, তারপরে আবার বিয়োগ করব। 3 3 1 1, তাহলে 12.13। আবার বিয়োগ করতে হবে 4 রুট ওভার 4.1, তাহলে 4.41 এর বর্গমূল হলো 421 এর বর্গমূল 221, তাহলে 21 আর দশমিক রয়েছে একটা, তার মানে 2.1 এর থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার 3 3 1 1 0, 12 থেকে 2 গেলে 10, তাহলে 10.03 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। একজন সাইকেল চালক 4 মিনিট 10 সেকেন্ডে এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, একই গতিবেগে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার কতক্ষণ সময় লাগবে? তাহলে ফার্স্ট কেস থেকে আমি কি বের করব? স্পিডটা বের করে দেই, আর সেকেন্ড কেসের সাহায্যে আমরা টাইম বের করব, তাহলেই হবে। প্রথম কেসে আমি স্পিড বের করব। তাহলে স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম, ডিসটেন্স দেওয়া হচ্ছে 2.5 কিলোমিটার, আর টাইম হলো আমি মিনিটে করি, যেহেতু অ্যান্সার গুলো মিনিটে রয়েছে, 4 মিনিট, আর 10 সেকেন্ডকে যদি মিনিটে বানাই তাহলে কি 10 কে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/6। আমাদের মিনিট বেরোলো 424 কে 25/6, তাই এটা ভাগ করতে হবে। স্পিডকে ডিসটেন্সকে টাইম দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের স্পিড বেরিয়ে গেল। এটা ক্যালকুলেশন করি, তাহলে 2.5, 6টা যাবে উপরে আর 25 আসবে নিচে, তাহলে এইটার সাথে নিচে হবে 10, 25 25 কাটাকুটি 3 5, তাহলে 3/5 হলো আমাদের স্পিড। এখন আমাকে কি বের করতে হবে? টাইম বের করতে হবে, কিন্তু কত কিলোমিটার যাবে? 6 কিলোমিটার। তাহলে নেক্সট ক্ষেত্রে টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই গতিবেগ, তাহলে 3/5। অ্যান্সার কিসে আসবে বললাম? মিনিটে, যেহেতু মিনিটে অঙ্ক করছি। 6 5/3 কাটাকাটি করে দাও, তাহলে 10 মিনিট হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। পরেরটা বীজগণিত রিলেটেড অঙ্ক, x² প্লাস xy প্লাস x ইকুয়াল টু 18 আর y স্কয়ার 24, তাহলে x প্লাস y এর মান কত হবে? তাহলে এটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে ফার্স্ট কন্ডিশন x² প্লাস xy প্লাস x ইকুয়াল টু 18, আর সেকেন্ড কন্ডিশনে আমাদের দেওয়া x² প্লাস xy প্লাস y ইকুয়াল টু 24। এই দুটোকে যোগ করবো, এটাকে আমি 1 নং ভাবলাম, এটাকে 2 নং, তাহলে যোগ করলে কি দাঁড়াবে? এটা x² ছিল না, এটা ছিল y² x² প্লাস xy প্লাস y² xy প্লাস y, ঠিক আছে, তাই যোগ করে দিলাম, তাহলে x² প্লাস y², একটা xy যোগ করলে 2xy প্লাস x প্লাস y, আর 24 আর 18 যোগ করো, 8 4 12, 2 2 কে 3 4 42, তাহলে এটা a² প্লাস b² এর ফর্মুলা যাচ্ছে, তাহলে ফর্মুলা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, কাটাকাটি যাবে আবার, 2xy, এখানে 2xy পড়ে থাক, ক্লিয়ার, আর এখানে রয়েছে x প্লাস y, আর এখানে হলো 42, এই প্লাস 2 মাইনাস 2xy কাটাকাটি, তাহলে আমাদের পড়ে রইলো x প্লাস y² প্লাস xy আর 42, তার মানে আমি লিখতে পারি x প্লাস y তার স্কয়ার প্লাস x প্লাস y মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমি মিডল টার্ম করব। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, টি ধরে নাও বা অন্য কিছু ধরে নিতে পারো, টি স্কয়ার, তাহলে টি স্কয়ার প্লাস টি মাইনাস 42, বাস। এবার মিডল টার্ম করে দাও, তাহলে 42 কে ভাঙতে হবে, ভেঙে মাইনাস করে টি এর সামনে 1 নিয়ে আসতে হবে, 6 7 42 আমি লিখতে পারি, তাহলে 42 কে 7 বিয়োগ 6, তাহলে একের জায়গায় এখান থেকে ডাইরেক্ট আমরা টি এর মান বের করে দেব, টি এর মান হবে তাহলে +7, ওই পাশে গেলে -7, আর প্লাস মাইনাসে -6, তাহলে ওই পাশে গেলে হবে +6, তাহলে টি এর মান দুটো মান পাবো, একটা -7 আর একটা তো 6। আবার টি মানে আমি কি ধরেছিলাম? x প্লাস y, আর তাহলে x প্লাস y এর মান আমরা বের করলাম একটা -7, তাহলে x প্লাস y এর আরেকটা মান আমরা বের করলাম 6, যেহেতু t ইকুয়াল টু আমি ধরেছিলাম x প্লাস y, তাহলে -7 আর 6 হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, কারখানায় একটি আইটেম তৈরি করতে মহেশের খরচ হয় এত টাকা, ওই কারখানায় পণ্যটি শোরুমে পরিবহনের জন্য তাকে উৎপাদনের করে 10% ব্যয় করতে হয়েছিল, কিন্তু শোরুম থেকে আইটেমটি বিক্রি করেছিল যে পণ্যটি উৎপাদন হয় এবং পরিবহনে মহেশের মোট খরচ 15% বেশি হয়, তাহলে মহেশ শোরুম থেকে জিনিসটি কত দামে বিক্রি করেছিল? তাহলে 2000 টাকা ছিল মহেশের খরচ আইটেমটি তৈরি করতে,
তারপরে কি উৎপাদন খরচের 10% তিনি ব্যয় করেন, 2000 এর 10% তিনি ব্যয় করছে, আর 10% মানে আমরা জানি 1/10। ক্লিয়ার? তাহলে ব্যয় করলো কত, তাহলে 2000 কে 1/10 দিয়ে আমাকে গুণ করতে হবে, 200 টাকা ব্যয় করলো। তাহলে এখন তার যদি ব্যয় করে, এখন তার দামটা কত হবে, 2200 টাকা। ক্লিয়ার? এখন বলছে মোট ব্যয়ের 15% বেশি সে লাভ করে, তাহলে 15% এখান থেকে বের করে নেই, 15/100 কাটাকুটি করে দাও। 15 দোকানে 30, হাতে হলো 3, তাহলে 15 দোকানে 30 আর 3 33, তাহলে 330 টাকা। কিন্তু লাভ বলেছে, এটা হলো আমাদের লাভ হলো, তাহলে আলটিমেট দাম কত হবে, তাহলে এটার সঙ্গে এটা যোগ করে দিতে হবে 330 এর সাথে 330, এর সঙ্গে 2200 আমাকে যোগ করলেই এটা হলো আমি প্রফিটটা বের করলাম, খালি 15% এর মান, প্রফিটটা কত হলো, আলটিমেট দাম কত হবে, 15%টা বের করলাম, টোটাল খরচ কত, 15% বেশি যেহেতু বলেছে, এটা বেশিটা হলো এটা, আলটিমেট কত 2200 প্লাস 330। ক্লিয়ার? তাহলে 0 3 গেল, 0 3 না 3 2 5, তাহলে 2530 হবে কারেক্ট অ্যান্সার, অপশন টি। নেক্সট অঙ্ক 935 445 এবং ওয়াই তথ্যের গড়, গড়ের অঙ্ক, ওয়াই এর মান বের করতে বলছি। তাহলে গড় করলে সবগুলোকে যোগ করতে হবে, আর যোগ করে যতগুলো সঙ্গে ভাগ করবো, টোটাল যোগ করলে কত হয়, 9 3 12, 12 5 17, 9 3 12 5 17, 17 4 21, 4 25, 5 30, 30। তার সঙ্গে আরেকটা বাকি রয়েছে, সেটা হলো ওয়াই। আলটিমেট সংখ্যা আমাদের কত, 3 3 3 6টা, এই যে ওয়াই একটা 60টা, ইকুয়াল টু ওয়াই। ক্লিয়ার? এই যে এভারেজের মান দেওয়া রয়েছে, এভারেজটা ওয়াই। তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও, 30 প্লাস ওয়াই ইকুয়াল টু 7y, এটা বসে গেলে বিয়োগ হবে, তাহলে 6y ইকুয়াল টু 30, তাহলে ওয়াই এর মান দাঁড়াবে আমাদের 5 6 30। দ্বিঘাত সমীকরণে এত এর ঘাতের গুণফল কত, ঘাতের গুণফল, ঘাত মানে এখানে বলছে দ্বিঘাত সমীকরণ, ঘাত বলতে এখানে বীজের কথা বলা রয়েছে। তাহলে একটা যদি দ্বিঘাত সমীকরণ হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, যেখানে a নট ইকুয়াল টু 0, এর দুটি বীজ যদি আলফা এবং বিটা হয়, তাহলে বীজদ্বয়ের যোগফল হবে মাইনাস b বাই a, এটা ফর্মুলা। আর বীজদ্বয়ের গুণফল হবে c বাই a, এটা ফর্মুলা। b মানে x এর সহগ, a মানে x স্কয়ারের সহগ, একই রকম হয় c মানে কনস্ট্যান্ট টার্ম, a মানে x স্কয়ারের সহগ, এই দুটো ফর্মুলা। তাহলে বলছি ঘাতের গুণফল মানে বীজের গুণফল বের করতে বলেছে। তাহলে বীজ যদি আলফা একটা বীজ আরেকটা বীজ, তাহলে কি হবে, বিটা ধরলাম, এর গুণফল তাহলে বের করতে হবে, তাহলে আলফা ইনটু বিটার মান, তাহলে ফর্মুলা আমাকে ইউজ করতে হবে c বাই a। তাহলে ইকুয়েশনটাই কিন্তু এই ইকুয়েশনের মতো হতে হবে, এটাই কিন্তু ভাইটাল ব্যাপার এই ক্ষেত্রে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, কিন্তু এই ধরনের প্যাটার্ন এটা নেই, এটাকে বানিয়ে নিতে হবে। তাহলে 6 মাইনাস 5x স্কয়ার মাইনাস 8x ইকুয়াল টু 0, তাহলে 5x টাকে ওই পাশে নিয়ে যাই সবার সময়, তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে গেল, আর মাইনাসটা ওই পাশে গেলে প্লাস 8x, আর 6 ওই পাশে গেলে হবে মাইনাস 6। এখন দেখো এই প্যাটার্নের সঙ্গে মিলেছে, এখন তোমাকে কম্পেয়ার করতে হবে কিন্তু। তাহলে এখন দেখো আলফা বিটা মানে c বাই a, এই ফর্মুলা ইউজ করব আমরা। c এর মান কি বললাম আমি, যে কনস্ট্যান্ট টার্ম থাকে 6, তার মানে কনস্ট্যান্ট টার্ম কি চিহ্ন সহ মাইনাস 6 গেল। a মানে কি x স্কয়ারের সামনে যেটা হবে সে হলো a 5, তাহলে মাইনাস 6/5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। তাহলে আজকে ক্লাসে এই 27 খানা অঙ্ক ছিল, আমরা ডিটেইলসে আলোচনা করে দিলাম। কোনো অঙ্কে যদি তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাস শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসটি উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।